গল্প। এখন সামান্য কিছু অনলাইন মিডিয়েশনের উপর বলবো। আপনারা সবাই অবগত আছেন যে 2020 সালে আমাদের যে কোভিড-19 মহামারীর সময় পুরো বিশ্ব অচল হয়ে গিয়েছিল। সেই সময় কিন্তু পাশ্চাত্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মিডিয়েশনকে তারা দেখা যাচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মে খুব জনপ্রিয় করতে সফল হয়েছিল। আমাদের দেশে যদিও ভার্চুয়াল কোর্ট চালু হয়েছিল, কিন্তু মিডিয়েশন সেই সময় অনলাইন প্ল্যাটফর্মে সেইভাবে আমরা ব্যবহার করতে পারিনি। তো আমার মনে হয় যে মিডিয়েশনের ক্ষেত্রে যে অনলাইন প্ল্যাটফর্মের যে একটা ভূমিকা আছে, এটা খুব সহজে বিভিন্ন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, কম্পিউটার, অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে মিডিয়েশন করা সম্ভব। তাহলে আমরা এই প্রযুক্তিটাও আমরা ব্যবহার করতে পারি অনলাইন মিডিয়েশনটাকে। আমাদের অর্থনীতি খুব দ্রুত বিকাশ লাভ করছে, অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করছে। তাই বাংলাদেশকে বিনিয়োগমুখী দেশে পরিণত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তির কার্যকর পদক্ষেপ একান্ত প্রয়োজন। যখন বিদেশিরা দেখবে যে দেশে 20 বছর ধরে মামলা চলে, তখন কিন্তু তারা ইনভেস্ট করতে চাইবে না। দ্রুত যদি সমাধান হয় যে হ্যাঁ, আমি একটা আমার আদার সাইডের সাথে বিরোধ দেখা দিল, আমি কুইকলি এটা করতে পারলাম অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের মাধ্যমে, মিডিয়েশন আছে, আরবিট্রেশন আছে। তো এই পন্থায় যদি করা হয়, তাহলে তারা দেখবেন যে উৎসাহিত হবে যে না, আমার একটা সমস্যা হলে লিগ্যাল কোনো ডিসপিউট দেখা দিলে আমি খুব তাড়াতাড়ি রেমেডি পাবো। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সরকার মধ্যস্থতা ও সালিশের ব্যাপারে জোরালোভাবে সমর্থন অব্যাহত রাখবে এবং গবেষণা, অধ্যয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে মধ্যস্থতার পরিধি বিকাশের প্রচেষ্টাকে উৎসাহিত করবে এবং একটি ইন্টারন্যাশনাল মিডিয়েশন একাডেমি আমাদের দেশে প্রতিষ্ঠার মাধ্যমে একটি ভালো ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সহায়তা করবে। এছাড়াও আমি মনে করি, যেটা আমি সব জায়গায় বলি, যে আমাদেরকে এখন বাংলাদেশকে সিঙ্গাপুর কনভেনশনের সিগনেচারি হওয়া একান্ত জরুরি। জাতিসংঘের সাধারণ পরিষদে 20 ডিসেম্বর 2018 সালে এই কনভেনশনটি গৃহীত হয়। এটি মিডিয়েশন সংক্রান্ত সিঙ্গাপুর কনভেনশন নামে পরিচিত। প্রথমে জাতিসংঘ চুক্তির নামে সিঙ্গাপুরের নামে এটি হয়। সিঙ্গাপুর কনভেনশন বাংলাদেশ ও অন্যান্য স্বাক্ষরকারী দেশের ব্যবসার সাথে জড়িত কর্পোরেট বিরোধের মধ্যস্থতামূলক নিষ্পত্তি কার্যকর করার ক্ষেত্রে আরও কার্যকর উপায় প্রদান করবে। আজ অবধি কনভেনশনে মোট 54টি দেশ সিগনেচারি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, চীন, মার্কিন সহ 54টি দেশ আছে। তাহলে আমি মনে করছি যে ক্রস বর্ডার ডিসপিউট সমাধানের জন্য আমাদের এখন এই বাংলাদেশে যেহেতু বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট হচ্ছে, এই সমস্ত বিরোধ নিষ্পত্তির জন্য এই সিঙ্গাপুর কনভেনশনের সিগনেচারি হওয়া একান্ত প্রয়োজন। এখন আমরা এই বিশ্ব একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। শুধুমাত্র মিডিয়েশনের মতো একটি বিচারিক পরিবেশের অধীনেই উদ্ভব বিরোধের দ্রুত দক্ষ নিষ্পত্তি সম্ভব বলে আমি মনে করি। এডিআর সম্বন্ধে আমাদের ফর্মার চিফ জাস্টিস মোস্তফা কামাল সাহেব বলেছিলেন, ADR is a non-formal settlement of legal and judicial disputes as a means of disposing of cases quickly and inexpensively. It is not a panacea for all evils, but an alternative route to a speedier and less expensive mode of settlement of dispute. It is voluntary and cooperative way out of impasses. ভারত সিঙ্গাপুর মধ্যস্থতা শীর্ষক সম্মেলনে সিঙ্গাপুরের অনারেবল চিফ জাস্টিস মিস্টার জাস্টিস Sundaresh Menon, Supreme Court of Singapore, said that mediation is the way forward. That is, it ensures peace and development. দেশের সংবিধান অনুযায়ী বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক ও স্বাধীন সত্তা হিসেবে কাজ করবে। আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 45 লাখ। কাজেই অস্বাভাবিক মামলাজট নিরসনের ব্যাপারে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা না হলে বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের শুধু আস্থাই হারিয়ে যাবে না, বরং বিচার ব্যবস্থা ভেঙে পড়ার কার্যক্রম হবে। বিচারক স্বল্পতাকে মামলাজট এবং মামলার দীর্ঘসূত্রিতার জন্য প্রধান কারণ হিসেবে আমি চিহ্নিত করছি। কোনো ক্ষেত্রে দেখা যায় যে একজন বিচারককে একাধিক আদালতের মামলার বিচার কাজে নিযুক্ত থাকতে হয়। অনেক আদালতের বিচারক এত বেশি মামলার ভারে আক্রান্ত যে শুধু তিনি স্বাক্ষর করেন, তাতেও অনেক সময় ব্যয় হয়ে যাচ্ছে। ফলে প্রতিদিনের সব মামলা শুনানি করা প্রায় অসম্ভব তার পক্ষে, এবং দিন দিন নতুন মামলার সংখ্যা বেড়েই চলেছে। আমরা জানি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, অ্যান্ড অলসো মার্টিন লুথার কিং বলেছেন,
ইনজাস্টিস এনিওয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়ার। কাজে প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। বিলম্বিত বিচার বিজয়ী দলকেও যথাযথ প্রতিকার দিতে ব্যর্থ হয়। বিচার বিভাগের স্বাধীনতা, বিচার কার্যে বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। মাজদার হোসেন মামলার আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছে যে জুডিশিয়ারি মাস্ট বি ফ্রি, স্পেশালি ফ্রম দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য এক্সিকিউটিভ, টু ডিসাইড on its own matters of administration bearing directly on the executive of its judicial function. আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে একমাত্র মিডিয়েশন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে দ্রুততর সময়ে এবং কম খরচে মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে। মামলা জট নিরসনে বিচারক ও আইনজীবীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে, তবেই এই মিডিয়েশন সফলতা লাভ করবে। আমার মনে পড়ছে ইউএস প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত উক্তি, ডিসকারেজ লিটিগেশন, পারসুয়ে ইউর নেইবার্স টু কম্প্রোমাইজ whenever you can, point out to them the nominal winner is often a real loser in fees, expense and waste of time. আমি মনে করি প্রতিটি জেলায় মিডিয়েশন সেন্টার গড়ে তুলতে হবে এবং জেলায় জেলায় মিডিয়েশন সেন্টার প্রতিষ্ঠা হলে বাংলাদেশে মিডিয়েশন আন্দোলন সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। একজন বিচারক হিসাবে আমি বিশ্বাস করি একটি সমাজ যত বেশি শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি করতে সক্ষম, তত বেশি সেই সমাজ সুসংগঠিত, মানবিক ও ন্যায়নিষ্ঠ। আমাদের আদালতের বর্ধিত মামলাজট, সময়ের দীর্ঘসূত্রিতা ও ব্যয়বহুল বিচার ব্যবস্থার প্রেক্ষাপটে মিডিয়েশন এখন সময়ের দাবি। সবশেষে আমি বিমসের প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই একটা সুন্দর একটা কনফারেন্স করার জন্য এই ঐতিহাসিক পাহাড়পুর যে এলাকায়, যেটা শুধু বিখ্যাত যে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। এবং বিমসের সভাপতি মিস্টার এস এম গোস্বামী, উনি সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। উনি 1993 সালে বাংলাদেশ ল জার্নাল, যে বাংলাদেশ ল টাইমস প্রকাশনার মাধ্যমে আইন অঙ্গনে তার বিশেষ অবদান রাখা শুরু রেখেছেন। তিনি নিঃস্বার্থভাবে যে বিমস প্রতিষ্ঠা করেছেন, আপনারা শুনেছেন, এটি উনি ব্যক্তি পর্যায় থেকে বাংলাদেশে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং 32টা দেশে শাখা আছে। বাংলাদেশে কিভাবে মিডিয়েশনের মাধ্যমে মামলাজট নিরসন করা যায় সেই লক্ষ্যে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এর জন্য আমি মনে করি যে মিস্টার গোস্বামী ইজ দ্য টর্চ বিয়ারার অফ মিডিয়েশন ইন বাংলাদেশ। আমি এই যে যারা রিফাত তামান্না, তারপরে সোহানি ইসলাম সমাপ্তি, ওরা যে বক্তব্য দিল, এই যে নারীদের প্রতি যেভাবে তারা উৎসাহিত করলো আজকে, আমার মনে হয় যে এখান থেকে তো আজকে যারা প্রশিক্ষণতে আছে তারা শিক্ষা নেবে, হ্যাঁ, এগিয়ে আসতে হবে, তাহলেই আমাদের সমাজের উন্নতি হবে। আর যেটা হলো যে আমার এই থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি আপনাদেরকে যে আশ্বাস দিয়েছেন, এই আশ্বাসটা যদি আমার মনে হয় যে বাংলাদেশের প্রতিটি থানা থেকে পাওয়া যেত, তাহলে আমাদের মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, এই মামলা মোকদ্দমা বলেন, যে কোনো কিছু কমে যেত, মামলা জট এমনিতেই কমে যেত। তাই আমি ওনাকে ধন্যবাদ জানাই, ওনার এই সাহসিকতা এবং এই যে মানুষের জনসেবা করার যে মনোবৃত্তি, এটা খুব বেশি দেখা যায় না। আমার মনে হয় যে গোস্বামীবাবু যাকে আজকে এনেছেন, এটা দেখে অনেকেই উৎসাহিত হবে যে না, আমাদের পাশে আমাদের পুলিশ বাহিনী আছে। এটা অনেকেই এই যে কোনো বিষয়ে, যে বাল্য বিবাহের বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে উনি সাথে সাথে উনি অ্যাকশান নেবেন। তো এটা একটা বড় একটা আশ্বাস, যে কোনো বিষয়ে উনি বলেছেন। বাল্য বিবাহ সম্বন্ধে আমরা শুনেছি আমাদের অ্যাডভোকেট মমতাজ পারভিন ময়ূর কাছ থেকে বিস্তারিত শুনেছি, খুব সুন্দর আলোচনা হয়েছে। তারপরে ব্যারিস্টার নিশাত মাহমুদ কনস্টিটিউশনের উপর আলোচনা করেছে, সেটাও খুব প্রাণবন্ত ছিল সবার বক্তব্য। এরপরে আলোচনা করেছেন নওশাদ ইফতেখার, তারপরে হুমায়ুন কবির সিকদার সাহেব, যে আমাদের আজকের বিষয় সে বিষয়ে আলোচনা করেছেন, এবং আনিসুর রহমান সাহেব তো তার বক্তব্য বলেছেনই, চমৎকার করে সব কিছু বলেছেন। আর আমরা যাদেরকে আজকে সামান্যতম হলেও যে সম্মাননা দিতে পেরেছি বিমসের পক্ষ থেকে, রিফাত তামান্না, সোহানি ইসলাম সমাপ্তিকে, এটাও আমি মনে করি একটা বড় অর্জন।
যে গোস্বামী সাহেব যে এটার আয়োজন করেছেন এটা আসলেই প্রশংসার দাবিদার, এবং এই সাহসটা যে কত বড় সাহস এটা আসলে ভাষায় বোঝানো যাবে না আর কি। এবং খুব চমৎকার ওরা বক্তব্য রাখে, এই বয়সে যে ইউনিভার্সিটি পড়ছে এখনই যে পর্যায়ে চমৎকার বক্তব্য রাখছে, ভবিষ্যতে ওদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল আমি মনে করি। আচ্ছা, পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, নওগাঁবাসীর সর্বাঙ্গীন উন্নতি কামনা করে মিডিয়েশনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিমসের যে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে, আমার আশাবাদ যে বিমস তার এই যে পথ চলা এটা সাকসেসফুল হবে। আমার মনে আছে যখন আমি প্র্যাকটিস করতাম গোস্বামী সাহেব বলতেন যে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে, তো আমি সেই সময় বিভিন্ন আলোচনার সময় আমি আলোচনা করেছি। তারপর আমি বেঞ্চে এলিভেটেড হয়ে গেলাম বিচারপতি হিসাবে, তো সেই সময় থেকে তার ডাইরেক্ট কোনো আলোচনা করা সম্ভব না। আমি বিভিন্ন জায়গায় যখন এই অনুষ্ঠান হয় আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার, কিছু বক্তব্য দেওয়ার, যাতে সবাই উৎসাহিত হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আজান পড়ছে। আমি সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।